সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। রপ্তানি বহুমুখী করতে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যবসায়ীদের। সীমান্তে কাঁটাতার বসাবে ভারত, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর। কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এআই ক্যামেরা সিস্টেম চালু, সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ, বলছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহে ৩ শতাধিক মামলা। হামে আরও ৬ শিশুর মৃত্যু, কয়েক সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রীর। ঈদে শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ইরানের দেয়া প্রস্তাব নাকচ ট্রাম্পের, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াতে চাইলে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ, রাজনৈতিক পরিচয় নয়। অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতা করতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বানও রাখেন প্রধানমন্ত্রী। জানান, নির্বাচন ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকার ভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী জানান, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। পুনর্ব্যক্ত করেন নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কার মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এ সরকার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের উপর ঋণের বোঝা বেড়েছে। স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে এবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল এর
বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য 50 কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। প্রধানমন্ত্রী জানান, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের বদলি কার্যক্রম নিশ্চিত করা হবে। পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনী শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। যারা পুলিশের চেইন অফ কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। রপ্তানি বহুমুখী করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমই এর প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, প্রতি ঈদে বেসরকারি খাতে যে প্রণোদনা দেয় সরকার, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নীতি সহায়তা। সরকারের কাছে সেই নীতি সহায়তার প্রত্যাশা তাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর প্রতিনিধিরা। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ সহ নানা বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। বাজেট নিয়ে আমাদের দাবি আমরা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীকে জানিয়েছি, এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, নতুন করে এটা আমরা ওনাকে জানাইনি। এবং আমাদের ঘুরে ফিরে একটাই বিষয়, আমরা পলিসি সাপোর্ট চাই। আমরা ধরেন রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের আরেক সংগঠন বিকেএমই এর প্রতিনিধি দল। আমদানি রপ্তানি সহজ করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে পলিসি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাজেটে আমরা বলছি ট্যাক্সের বিষয়টা বলেছি, ট্যাক্স বর্তমান যে সিস্টেম আছে এটাকে আরও সহজ করার জন্য ট্যাক্সের সিস্টেমটাই আমি মনে করি যে বর্তমানে যে সিস্টেমটা আছে এটা সঠিক না, এবং এটা অনেকটা আমি বলবো অনৈতিক বেআইনি আইন করে রেখেছে সেখানে। মানে মানুষের, আমাদের ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখানে আসলে যে ট্যাক্সের যে মূল স্পিরিট, যে আমি প্রফিট করলে, ইনকাম করলে ইনকামের ট্যাক্স দেব, কিন্তু এখন কি হচ্ছে, আমার সেলের উপরে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করতে বন্ধ কারখানা খুলে দিতে সব ধরনের সহায়তার কথাও জানান সরকার প্রধান। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার বলে জানালেন ডাক্তার জুবাইদা রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাত সহায়তার কথাও বলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। বর্তমান ও ভবিষ্যতের
সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব, ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেয়ার পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই ঘোষণা দেন তিনি। শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। আগে সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষায় ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা, জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বলছেন বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। there was a discussion on Tista, not in full detail, but Tistaতে ভালো অগ্রগতি হয়েছে। ডিসকাশনটা it's a ফলপ্রসূ ডিসকাশন in terms of একটা প্রোগ্রেস টিস্টা আলোচনা নিয়ে একটা আপনার in terms of পজিটিভ আলোচনা হয়েছে। That's what I would say. এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি টিস্টা। উন্নত বিশ্বের মতো রাজধানী ঢাকায় চালু করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সিস্টেম, যা দিয়ে সহজেই ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা যাচ্ছে। ট্রাফিক ব্যবস্থায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে না পারলে শতভাগ সুফল মিলবে না। এদিকে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন চালকরা। রিপোর্ট ফজলে রাব্বির। ট্রাফিক আইন ভঙ্গ করে রাজধানীতে যত্রতত্র গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে এবার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই ক্যামেরা প্রযুক্তির এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সম্প্রতি রাজধানীর গুলশান, জাহাঙ্গীর গেট থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরা, যা দিয়ে সহজেই উল্টো পথের যান চলাচল, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্যকারী এবং ফিটনেসবিহীন যানবাহনকে শনাক্ত করা সম্ভব। ফলে এখন থেকে কেউ ট্রাফিক আইন অমান্য করলে এই প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মামলার নথি পৌঁছে যাবে যানবাহনের মালিকের কাছে। এখানে আমাদের এআই প্রযুক্তি, এটার ব্যাকএন্ডে আমাদের একটা সিস্টেম কাজ করছে এবং সিস্টেম আপনার 4 থেকে 5 ধরনের ভায়োলেশন আমরা তাকে লজিক দিয়ে দিয়েছি। এই লজিকের আওতায় সে কাজ করছে। এর মধ্যে প্রধান জিনিস হচ্ছে, যদি আপনি রেড সিগন্যালটা ভায়োলেট করেন, আপনি যত্রতত্র গাড়ি থামান এবং যত্রতত্র যদি প্যাসেঞ্জার ওঠানামা করেন বা লেনটা যদি বন্ধ করে দেন, এই কয়টা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এদিকে ট্রাফিক ব্যবস্থায় সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। এই যে উদ্যোগ, আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ। এই প্রযুক্তি ব্যবহার হলে আমি সন্তুষ্ট, কারণ আমি নিয়ম মেনে গাড়ি চালাই। যেহেতু এখানে অটোমেটিক সিগন্যাল চালু হয়েছে, সেই ক্ষেত্রে অটোমেটিক মামলাটা দরকার ছিল। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে হলে যানবাহনের তথ্য হালনাগাদ, এমনকি লেন নির্দিষ্টকরণের ওপর জোর দিচ্ছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে বিশেষ করে এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। তাদের কোনো নাম্বার প্লেট নাই এবং তাদের বেপরোয়া পরিচালনার জন্য অনেক সময় বৈধ যানবাহনের যারা মালিক আছে তারা কিন্তু সড়কে অনেক সময় বিপদে পড়ে যাচ্ছে। হুটহাট করে তাদের লেন পরিবর্তন বা হঠাৎ করে ব্রেক করছে যাত্রী ধরার জন্য, তখন অনেক সময় বৈধ যানবাহনের যিনি চালক আছেন তাকে বাধ্য হয়ে কিন্তু কিছুটা নিয়ম ভঙ্গই করতে হচ্ছে আমি বলবো।
তো সেখানে এআই তো আসলে এই পরিস্থিতি সে কিন্তু জাজ করতে পারবে না। দেখা যাবে বৈধ যানবাহনের নাম্বার প্লেট কিন্তু রিড হয়ে যাবে, তার লেন্সে ধরা পড়বে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলাটা চলে যাবে। ছোট ছোট যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরাতে না পারলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি সম্ভব নয় বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। ফ্লাড গেট আমরা ওপেন করে দিয়েছি, বন্যার পানির মতো অটোরিকশা নেমে গেছে। যাদের সড়কের কোনো ধরনের সক্ষমতা নাই, কোনো ব্যাকরণ বোঝে না, সিগন্যাল বোঝে না, কোনো নিয়মকানুন জানে না, তারা যেভাবে চলছে এই অটোরিকশা রেখে যারা ট্যাক্স দিয়ে আসলে সড়কে চলছে, তাদের কারণে যারা কোণঠাসা হচ্ছে তাদেরকে আপনি মামলার মধ্যে নিয়ে আসছেন, কিন্তু যারা আসলে সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে তো আপনি মামলা আওতায় আনতে পারছেন না, তাদের তো লাইসেন্স প্লেটই নাই। লক্কর ঝক্কর যানবাহন দ্রুত অপসারণ সহ ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করার পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ৩০০-র অধিক মামলা দেয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধনে এসে সব কথা বলেন কমিশনার। এ সময় কমিশনার জানান, ঢাকা শহরের আধুনিকায়নের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। এটি মূলত শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপাতত ৮টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি পয়েন্টে ব্যবস্থা চালু করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। যারা বিআরটি এর সঠিক নম্বর প্লেট ব্যবহার করে না তাদের বিরুদ্ধে আগামী ২-১ দিনের মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১,০০০ মামলা হবে। একই নাম্বার প্লেটে একাধিক গাড়ি চালানো অপরাধ, প্রতারণা অপরাধ, এইটা বন্ধ করার জন্য আমরা বিআরটি ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা এইটাও বলতেছি, আমরা আজকে একটা গণবিজ্ঞপ্তি জারি করবো। অনেকে বিআরটি এর সঠিক নাম্বার প্লেট ব্যবহার করেন না, অর্থাৎ বিআরটি RFID ট্যাগযুক্ত সঠিক নাম্বার প্লেট সরবরাহ করে। অনেকেই এই নাম্বার প্লেটের অর্থ জমা দিয়েছেন, কিন্তু নাম্বার প্লেটগুলো নিয়ে তাদের যানবাহনে লাগাচ্ছেন না, ব্যবহার করতেছেন না। আমরা ওয়ার্নিং দিচ্ছি আজকে বা কালকে যে কয়েকদিনের মধ্যে যদি বিআরটি এর প্রেসক্রাইব নাম্বার প্লেট না লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। এরই প্রক্রিয়ায় সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই ব্যবস্থা। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে টিসিবির পণ্য এবার 40% বেশি দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পণ্যের পরিবহন ব্যয় বাড়িয়েছে, প্রভাব ফেলেছে পণ্য মূল্যে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সীমিত মানুষের খাবারের থালায়। এমন বাস্তবতায় কুরবানি ঈদ উপলক্ষে সোমবার টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। তুলে ধরেন টিসিবির কার্যক্রমের আগের অসঙ্গতি। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে ১ কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় ৫৯ লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। ১ কোটির মধ্যে ৫৯ লাখ। গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী, প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ট্রাক সেলে পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলছেন পণ্য কিনতে আসা মানুষ। যে রেটে আমরা মালটি পাইছি এই রোদে দাঁড়াইয়া, ওই আগের রেটে দিলে আল্লাহর মধ্যে সরকারের কাছে আমরা আবেদন, আগের রেটে দিলে আমরা খুশি থাকি। খাইতে তো বহুত কষ্ট, কে আমাই করেন না নাই, কে খান নিজে খাইতে একটু কষ্ট, এই কথা হুন্না ধাইয়াইছি মাল ছুটাইতাম। এদিকে টিসিবির ডিলার নিয়োগে নতুন নীতিমালা করেছে সরকার। ডিলার হতে আবেদন করতে হবে নতুন করে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
এবার ঈদে বৃষ্টি হলে যানজটের আশঙ্কার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের ৩ ধাপে ছুটি দিতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ আসলেই সড়ক মহাসড়কে যানজট, দুর্ভোগ, বাড়তি ভাড়ার অভিযোগ আর সেই সাথে সড়কে মৃত্যুর মিছিল। এসব প্রতিরোধে প্রতিবারই সরকার নানা পদক্ষেপ নিলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। গত ঈদেও ১১ দিনে প্রাণ গেছে ১৭০ জনের। ঈদুল আজহায় সড়ক, সেতু ও নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক করে মন্ত্রণালয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঈদের সড়ক ব্যবস্থাপনায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ১.৫ কোটি মানুষের যাত্রা ২ থেকে ৩ দিনে, আবার ১ কোটির কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। ৩ দফায় ছুটির আমাদের দাবি রয়েছে, তারা অ্যাগ্রিও করে, কিন্তু আমি বলেছি আমরা এবার চাপ প্রয়োগ করেছি, গতবার কিন্তু কার্যকর হয়নি। ১৯ জন আছে, আরও ৫০, মানে ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। তবে বৃষ্টি হলে ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন মন্ত্রী। পাশাপাশি ১ কোটি কোরবানির পশু আনা নেওয়াকেও বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। তখন পুলিশ ও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না। তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। গতবার যেটা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিদেশে টাকা পাচারের জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমদানি নির্ভর বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এক পিডিবির দেনায় ৫৬,০০০ কোটি টাকা বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ৫,০০০ মেগাওয়াট অর্থাৎ বছরে ১,০০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সোলার পদ্ধতিকে জনপ্রিয় করতে ইন্টেনসিভের সাথে পলিসি সাপোর্ট দেবে সরকার। যেসব মন্ত্রণালয়ের জমি পড়ে আছে সেসব জমি অধিগ্রহণ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্র তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোরের টেন্ডার হওয়ার কথাও বলেন মন্ত্রী। বাপেক্সকে শক্তিশালী করতে 2টি রিগ কেনা সহ সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া, এবং সেটাই তারা করেছেন। যার ফলে আজকে ওই যে আমার পিডিবির চেয়ারম্যান গালে হাত দিয়ে বসে আছে, মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে। ৫৬,০০০ কোটি টাকার দেনা তার মাথার উপরে। হামে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ১,৪৫৯। হামের চলমান এই প্রাদুর্ভাব কয়েক সপ্তাহে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেন। এদিকে হামের সংক্রমণ ঠেকাতে কোরবানির ঈদে শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু থামছেই না, কমছে না হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যাও। দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হচ্ছে আক্রান্তদের, ঘুরতে হচ্ছে কয়েকটি হাসপাতালে। বরিশাল থেকে আসছে, দূর থেকে। তো আমরা প্রথমে শ্যামলী শিশু হাসপাতালে গেছিলাম, তো ওই জায়গা থেকে আমাদের এই জায়গায় রেফার করছে, তো আমরা এখানে আসছি। পরশুদিন রাতে থেকে আপনার এইরকম শরীরেই দেখা যাচ্ছে, আর কিছুদিন যাবত অনেক জ্বর ছিল, পাতলা পায়খানা ছিল, বমি ছিল। তো কালকে মহাখালী নিয়ে আসছি, ওইখান থেকে এখানে পাঠাইছে, পরে বলছে যে হয়েছে। ডাক্তারের লগে যোগাযোগ করলাম যে স্যার এই অবস্থা কইতাছে, আপনার বাচ্চার তো হাম রোগের লক্ষণ, আপনি জলদি হাসপাতালে নিয়ে যান। পরে আপনার এই যে রওনা দিয়েছি, মিটপুরে নিয়েছিলাম, মিটপুরে রাখে নাই, পরে এই জায়গায় ভর্তি হয়েছি আজকে 4 দিন। চিকিৎসকরা বলছেন, অপুষ্টি ও সচেতনতায় মৃত্যুহার বাড়ছে। শিশুকে হামের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে অবহেলা না করার পাশাপাশি ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
ঢাকার সিটি কর্পোরেশনটা কমে আসছে কিছুটা, কিন্তু ঢাকার আশেপাশে এরিয়া এবং ঢাকার বাইরের এরিয়াগুলো বাড়ছে। এখন যেহেতু ঢাকার বাইরের এরিয়াগুলিতে কিন্তু যখন বাড়বে তখন কিন্তু ডেথ রেটটাও ঢাকার বাইরের এরিয়াগুলোতে একটু বেশি বাড়বে শুরু করবে। যে দুটো ডোজ টিকা নিয়েছেন তার দুটো ডোজ টিকা নেওয়ার পরেও তার হয়তো হামের ইমিউনিটিতে হয়তো কিছু ল্যাপস থাকে। হ্যাঁ, আরেকটা যদি বুস্টার ডোজ নেওয়া হয় তো সেটা আরও বেশি শক্তিশালী হবে তাকে। 2020 সালের পর থেকে টিকার ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। এদিন বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় কাজে অনুপস্থিত পেয়ে একজন কর্মীকে বরখাস্ত করেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র জোরপূর্বক আবারও যুদ্ধে জড়াতে চাইলে ইরান তার জবাব দিতে প্রস্তুত। কূটনীতির মাধ্যমে সমাধান চাইলে তেহরান সে পথেও হাঁটতে রাজি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না ইরান। দেশ ও জনগণের স্বার্থে এক চুলও ছাড় দেবে না তেহরান, এ বার্তাও দেন তিনি। এর আগে ইরানের দেয়া প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, কি ছিল যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি প্রস্তাবে? কেন আবারও যুদ্ধের দিকে এগুচ্ছে দুপক্ষ? এদিকে ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননে হামলা চালিয়ে হত্যা করেছে আরও 51 জনকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় আর আত্ম অহংকারে ঘেরাটোপে আটকে আছে যুদ্ধের সমাপ্তি। একে অপরকে কুপকাত করতে কৌশলী শর্তের চাল দেওয়ার পরও কোনো পক্ষের সন্তুষ্ট হবার মতো হচ্ছে না শান্তি প্রস্তাবের নথিপত্র। এতেই অশান্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে আবারও যুদ্ধ ছড়ানোর শঙ্কা। সোমবারের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠেও যেন ধ্বনিত হচ্ছে সেই অশনি সংকেত। হুঁশিয়ারি করে বলেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক আবার যুদ্ধে জড়াতে চাইলে ইরান জবাব দিতে প্রস্তুত। অবশ্য কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নয়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলার জবাবও দিয়েছেন বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য প্রস্তাবই দিয়েছে তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক দাবি আর মানা হবে না। দেশ ও জনগণের স্বার্থে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে, ইরানের প্রস্তাবে কি এমন ছিল যা ফিরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট? তেহরানের প্রস্তাব গুচ্ছের মধ্যে আছে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সহ তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এসব প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্র তা পুরোপুরি নাকচ করেছে। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনার পথে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর কুপ্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $105 আশেপাশে ওঠানামা করে। মার্কিন অপরিশোধিত তেল WTI বিক্রি হয় $100 কাছাকাছি দামে। বিশ্লেষকদের ধারণা, শান্তি চুক্তির সফলতা আটকে আছে মূলত ইরানের পরমাণু ইস্যুতে। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসা পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এরই মধ্যে ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে নিহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে সোমবার হাইকোর্টের প্রকাশিত পূর্ণাঙ্গ রায় আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। রায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দিয়েছে। আজ এই রায় লিখিত আকারে প্রকাশ হয় এবং রায়ে আদালতের মূল বিষয়টা ছিল, মূল সারাংশ হচ্ছে যে অনাগত শিশু লিঙ্গ নির্ধারণ প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত বলেন যে এতে নারীর মর্যাদা, সমতা, জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, যা আন্তর্জাতিক
মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন বটে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম করে ক্রসফায়ারের নামে ২,২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে দলের পক্ষ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হলো। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি অভিযোগ করেন, সরকারের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে অনেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে অভিযোগ করেন তিনি। বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি মূলত তারাই ষড়যন্ত্র করছে। দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যারা এটি ধ্বংস করতে চায় তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ভারতের নির্বাচন প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, সেদেশে যা হচ্ছে তা বাংলাদেশে হতে দেয়া যাবে না। তিনি আশা করেন ভারত সরকার সংখ্যালঘুদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আগামীতে হজের ব্যয় আরও কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী। তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত। এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। এখন টিভির 4 জ্যেষ্ঠ সাংবাদিককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তাদের সাথে সংহতি জানান। সোমবার রাজধানীর ওয়ারীতে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ডিইউজে। বক্তারা বলেন, বিএনপি সরকারকে বিতর্কিত করতেই ফেসবুক পোস্টকে ইস্যু করে অব্যাহতি দেওয়া হয়েছে 4 সাংবাদিককে। 4 সাংবাদিককে পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদীর ভূত আবারও গণমাধ্যমে প্রবেশ করেছে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় 4 সাংবাদিককে পুনর্বহাল করতে এখন টিভি কর্তৃপক্ষকে 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। রপ্তানি বহুমুখী করতে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যবসায়ীদের। সীমান্তে কাঁটাতার বসাবে ভারত, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর। কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এআই ক্যামেরা সিস্টেম চালু, সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ বলছেন বিশেষজ্ঞরা। 1 সপ্তাহে 3 শতাধিক মামলা। হামে আরো 6 শিশুর মৃত্যু, কয়েক সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রীর। ঈদে শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ইরানের দেয়া প্রস্তাব নাকচ ট্রাম্পের, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াতে চাইলে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।